জল তো হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা আমাদের কোকেম যাত্রারই দ্বিতীয় পার্ট। আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা হাইক করে কিভাবে ক্যাসেল অবধি পৌঁছেছি, আর এখন কিন্তু আমরা ক্যাসেলের একদম নিচে চলে এসেছি। আর সামনে এখানে একটা মার্কেট মতো আর কি দেখলাম, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেহেতু সকালে সেরকম কিছুই আমরা খেয়ে বেরোইনি চা কফি ছাড়া, তাই আমরা ক্যাসেলের নিচেই এখানকার একটা লোকাল রেস্টুরেন্টে ঢুকেছি। আর বুবলা এখানে কিন্তু বেশ মজা করে আইসক্রিম খাচ্ছে। এই মোজেল নদীর ধারেই কিন্তু আছে প্রচুর রেস্টুরেন্ট, যদিও এখানে অনেক খুঁজেও আমরা ইন্ডিয়ান বা এশিয়ান কোনো রেস্টুরেন্ট পাইনি। এখন আমি চলে এসেছি এই রেস্টুরেন্টের একদম নিচের ফ্লোরটাতে। আমরা যদিও ওপরের ফ্লোরেই বসেছিলাম, তো তাই জন্যে ভাবলাম নিচে যখন এসেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি যে এখানকার রেস্টুরেন্টগুলো কীরকম হয়। এই যে দেখুন, একদম সামনেই কিন্তু মোজেল নদী। এই নদীর ভিউ এনজয় করতে করতে আপনি কিন্তু এখানে সারতে পারেন আপনার ডিনার অথবা লাঞ্চ। আমরা চারজনে এখানে দুটো ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছি, আর ওদিকে বুবলা কিন্তু খাচ্ছে জল মেশানো কোলা। আর এদিকে আমরা যা যা অর্ডার করেছিলাম সবকিছুই কিন্তু সার্ভ করে দিয়েছে। এখানের খাবার দাবার কিন্তু আমাদের দেশের মতো একদমই নয়, তবে আমরা যেহেতু বাঙালি, সারাদিনের ক্লান্তির পরে একটু বাঙালি কোনো খাবার খেতেই কিন্তু মন চায়। যেমন আজকেই আমাদের এখন ইচ্ছা করছিল একটুখানি ফ্রাইড রাইস, চিলি চিকেন বা বিরিয়ানি এই ধরনের কিছু খাই, তবে এখানে এসব পাবো কই। আর এই ক্যাসেলের আশেপাশে কিন্তু কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টও পাইনি। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছি ফ্ল্যামকুকেন আর স্নিটজেল ছিল। আমরা চিকেন স্নিটজেল অর্ডার করেছিলাম, আর শ্রেয়াদিরা অর্ডার করেছিল বেকন স্নিটজেল, সাথে অল্প করে কিছু পমাসও ছিল। আর পমাস মানে হচ্ছে আমাদের দেশের ফ্রেঞ্চ ফ্রাই। এই দেশে আসার পর একটা জিনিস দেখেছি যে এখানকার মানুষে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা প্রচুর পরিমাণে খায়। এই যে আমাদের রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিলাম, আর রেস্টুরেন্টের নামটা ছিল কিন্তু স্নিটজেল হাউস। হাউস মানে হচ্ছে হাউস, তো অ্যাকচুয়াল যদি ইংলিশে নামটা বলতে হয় তার মানে হচ্ছে স্নিটজেল হাউস। আমাদের এখানে প্রায় 67 ইউরো মতো বিল হয়েছিল, তার মানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে প্রায় 6000 কি 6500 টাকার কাছাকাছি। তবে ওখান থেকে খাওয়ার পরে বেরিয়ে দেখলাম, জানেন তো, সামনে যে রেস্টুরেন্টটা ছিল সেখানে এই স্নিটজেলগুলোই বেশ অনেকটা কম দামে বিক্রি হচ্ছিল। আমরা তো একটা স্নিটজেল নিয়েছি 17 কি 18 ইউরো করে, বাইরের পাশের রেস্টুরেন্টটায় দেখছিলাম ওই সেম স্নিটজেলই বিক্রি হচ্ছিল 12 কি 13 ইউরো করে। তবে এখন তো খাওয়া হয়ে গেছে, আর আফসোস করেও কোনো লাভ নেই। একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। তবে হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার আগে শতদ্রুদা বললো যে চল একটু নদীর ওই পারটা ঘুরে আসি, বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু। তাই জন্যই আমরা ব্রিজ ক্রস করে আবার নদীর এই পারে এসেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন কোকেম ক্যাসেলটা, যার ভিডিও আমি আমার আগের ব্লগেই কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। কি সুন্দর লাগছে দেখুন মেঘের মধ্যে এই ক্যাসেলটা। আজ সারা দিনে এখনো অবধি যা যা মনোরম দৃশ্য চোখে পড়েছে তা কিন্তু আজীবন ভোলার নয়। এই জায়গাটিতে না আসলে কিন্তু আমাদের একটা আক্ষেপ থেকেই যেত। আমরা সবাই গাড়িতে এটাই আলোচনা করছিলাম, এমনকি রাস্তায় বেরিয়েও আসার পথে আমরা ডিসকাস করছিলাম যে কোকেম ক্যাসেলেই যাব নাকি অন্য কোনো জায়গায় যাব। তবে এখানে আসার পরে বুঝতে পেরেছি যে এখানে আসা কিন্তু আমাদের একদম সার্থক। এই যে রাস্তার আশেপাশে যে বাড়িগুলো দেখছেন, এইগুলো কিন্তু এখানকার নর্মাল লোকেদেরই বাড়ি, কিছু কিছু এখানে এয়ারবিএনবিও আছে। আর এই যে দেখুন আমরা কিন্তু একদম নদীর ধারের রাস্তায় চলে এসেছি। শতদ্রুতা বলছিল যে দেখ নদীতে নামবি কিনা, মানে এখানে নামার জন্য কিন্তু আলাদা করে সিঁড়ির ব্যবস্থা আছে। দাঁড়ান, একটু পরেই সেটা বুঝতে পারবেন আরো ভালো করে। এই দেখুন শতদ্রুতাকে কেমন মনের আনন্দে পা দোলাচ্ছে। আর আমাদেরও বলছিল বারবার করে আর কি জলে নামার জন্য। আমি তো নামার জন্য এক পায়ে রেডি। আর এখানে দেখুন অভিজিৎ ভিডিওটা নিচ্ছে, আর ও আমার হাতটা কিন্তু শক্ত করে ধরে রেখেছে, ভাবছে বউটা যদি আবার জলের সাথে সাথে ভেসে যায়। আর আমি এখানে অভিজিৎকে বারবার করে বলছিলাম জলে নামার জন্য, কারণ জলটা এত সুন্দর, এত ঠান্ডা, সারাদিনের যে একটা ক্লান্তি অনুভূতি সেটাই কিন্তু একদম জলে পা দিলেই দূর হয়ে যাচ্ছে। তবে শ্রিয়াদি আর বুবলা আর আসেনি, ওরা গাড়িতেই রয়েছে, তার কারণ বুবলা ঘুমিয়ে পড়েছে। আর এই নদীর জলটা দেখুন কি সুন্দর টলটলে পরিষ্কার। তবে একটু পরেই কিন্তু অভিজিৎ জলে নেমেছিল। রোদ্দুরের এই প্রচণ্ড তাপটা না থাকলে আরও খানিকক্ষণ কিন্তু আমরা নদীর ধারে বসতাম। তবে আমরা আবারও বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজে। আর রাস্তায় যেতে যেতেই দেখলাম পাহাড়ের একদম গায়েই এই ভাইনইয়ার্ডটা, তো ভাবলাম যে একটুখানি আপনাদেরও ভিডিও করে দেখাই আর আমরাও একটু ঘুরে আসি।
আর এই দেখুন বুবলাকে, আমরা যেই দেখেছি যে গাড়ির থেকে বেরিয়েছি ও আর মোটে গাড়িতে বসবে না। আর এখানে আমি একটা থোকা আঙুর পেরেছি, আসলে একটু টেস্ট করার জন্যই পেরেছিলাম। তবে এই আঙুরগুলোর টেস্ট কিন্তু আমার একদম আমাদের দেশের করমচার মতো লেগেছে। তবে এগুলো এখনও সম্পূর্ণরূপে পুষ্ট হয়নি, পুষ্ট হওয়ার পরে হয়তো এতটা টক লাগবে না। তবে এই আঙুরগুলো দিয়ে কিন্তু ওয়াইন বানানো হয়। আর আমি যে আঙুরের থোকাটা এনেছি সেটা কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি, আর রোদে শুকাতেও অলরেডি দিয়েছি। গুগল ম্যাপ ধরে প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে কিন্তু আমরা পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে গাড়ি অলরেডি শতদ্রুতা পার্ক করে দিয়েছে। গুগল ম্যাপে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজের যে লোকেশন সেটা এই পার্কিং জোনটা অবধিই দেখায়। তবে এখানে আসার পর কিছু লোকাল মানুষদের থেকে জানতে পারলাম যে হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এখানে একটা মজার জিনিস দেখুন, এই যে পাশে বিল্ডিং মতো এটা দেখছেন, বিল্ডিং বলবো না, কি বলে এটাকে আমি নিজেও ঠিক জানি না। তবে এটা কিন্তু একটা বাড়ি বা রেস্টুরেন্ট এরকম টাইপেরই কিছু তৈরি হচ্ছে। এখানকার বাড়ি তৈরি হওয়া দেখলে মনে হবে আমাদের কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল। তবে এখানে কিন্তু বাড়ি এইভাবেই তৈরি হয়, সম্পূর্ণটা কাঠ দিয়ে, আর কিছু স্টোন চিপসও ইউজ করা হয়। আমাদের দেশের মতো ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু এখানে বাড়ি তৈরি হয় না। আর এখানে বুবলাকে দেখুন শতদ্রুতার ঘাড়ে চড়ে এখন যাচ্ছে। বেচারা সারাদিন আজকে গাড়িতে বসে বসে একদম হাঁপিয়ে গেছে, তাই জন্য এখন আরও গাড়িতে থাকতে চাইছে না। আর এই নিয়ে বুবলার আজকে 2 নম্বর আইসক্রিম খাওয়া চলছে। তবে এবার শুধু বুবলা নয়, আমরা সবাই একটা করে আইসক্রিম নিয়েছি। এতটা পথ হাঁটার পরে গলাটা একদম শুকিয়ে গেছে। বুবলা আর অভিজিৎ একই আইসক্রিম নিয়েছে, আর আমি আর শ্রিয়াদি নিয়েছি হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট। এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দিয়ে হাঁটতে যে এত ভালো লেগেছে আমাদের। 2 দিকে সবুজ ঘাসের মাঠ, ওপরে খোলা নীল আকাশ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সারি সারি পাহাড়। প্রায় 50 মিনিট ধরে হাঁটার পরে ফাইনালি আমরা পৌঁছেছি হ্যাঙ্গিং ব্রিজে। আমার একদমই আইডিয়া ছিল না যে হ্যাঙ্গিং ব্রিজটা এতটা ডিপ হবে। দাঁড়ান, সামনে একটু এগোলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন। আর এখানে দেখুন, আমি শ্রিয়াদিকে বলছিলাম একটু ভিডিওতে আসার জন্য, তবে ও এতটাই হাঁপিয়ে গেছে, সত্যি কথা বলতে আগের ভিডিওতেও বলেছিলাম যে হাঁটতে হাঁটতে আমাদের জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে আমার মুখটা দেখে আশা করি একটু হলেও কিছু আন্দাজ করতে পারছেন। আসলে শতদ্রুতা বলছিল যে আমরা 3 জনই যাতে ব্রিজে যাই, তার কারণ হচ্ছে বুবলা ঘুমাচ্ছে এবং বুবলার গাড়ি নিয়ে কিন্তু এই ব্রিজে যাওয়া পসিবল নয়। দাঁড়ান, আপনাদের ব্রিজটা একবার দেখিয়ে নিই। ফাইনালি কিন্তু আমরা 5 জন, মানে বুবলাকে নিয়ে 5 জন, আমরা সবাই মিলেই এই হ্যাঙ্গিং ব্রিজের আনন্দটা উপভোগ করতে পেরেছি। তবে এই সব ভিডিওগুলো একদম কিন্তু ব্রিজের শুরুর মুখেই নেওয়া, তার কারণ এই হ্যাঙ্গিং ব্রিজের মাঝামাঝি জায়গায় গিয়ে ফোন বার করার মতো সাহস আর অবস্থা আমাদের কারোরই ছিল না। আর এই ব্রিজের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত অপরূপ ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমার একটাই সাজেশন, মনে যদি অনেকটা পরিমাণ সাহস থাকে তবেই এই ব্রিজে আসা উচিত। যদিও আমি আর অভিজিৎ দুজনেই প্রচণ্ড ভীতু, আর আমার তো হাইটে প্রচুর ভয় লাগে। এক প্রকার জোর করেই শ্রিয়াদি আর শতদ্রুদা আমাদেরকে ওখানে নিয়ে গেছে। আর ওদের জোর করা সত্ত্বেও যদি আমরা না যেতাম তাহলে আমরাই পুরো আনন্দটা মিস করতাম। আজকে আমরা যা মারাত্মক এক্সপিরিয়েন্স করেছি তা আমার এটা সারা জীবনই মনে থাকবে। তার কারণ আমি যে কিনা উঁচুতে বিশালই ভয় পাই, তার কারণ আমার হচ্ছে ফিয়ার অফ হাইট আছে। তারপরেও শ্রিয়াদি, এই যে শ্রিয়াদি আর শতদ্রুদাকে দেখাচ্ছি, ওই যে ক্ষেতের পাড় দিয়ে একজন যাচ্ছে, আর এই যে খুব অনেকটা এগিয়ে গেছে অভিজিৎ। মানে এই শতদ্রুদা আর শ্রিয়াদির জন্যই আর কি আমরা কি বলে এটাকে, জিনিসটাকে এটা হ্যাঙ্গিং ব্রিজ থেকে, হ্যাঁ আমি নিজেও তো জানি, ভুলে গেছি। হ্যাঙ্গিং ব্রিজ থেকে ঘুরে আসতে পেরেছি আর পুরোটা কমপ্লিটও করেছি। অভিজিৎ তো যাচ্ছিল না, বাট ওকেও লাস্ট অবধি আমরা টেনে টুনে নিয়ে গেছি। এখন আবার 2.5 কিলোমিটার হাঁটবো, হেঁটে গাড়ি অবধি পৌঁছাবো। তারপরে আমরা যাব কোলন থেকে ট্রেন ধরে আবার আকেন যাব। এখান থেকে কোলন প্রায় 2 ঘন্টা দূরে। এই ভিডিওর একদম শেষ মুখে কিন্তু আমরা চলে এসেছি। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে।
সবাই খুব হাসতে হাসতে যাচ্ছে, বাট আমি শিওর ওদের যখন ওই হ্যাঙ্গিং ব্রিজে পৌঁছাবে একটু হলেও কান্না পাবে আর মনে হবে যে কেন এসছি। শ্রিয়াদি এখন জুতো হাতে নিয়ে এই যে খালি পায়ে হাঁটছে, ওর পায়ে এত ব্যথা হয়ে গেছে আর জুতোটাতে সামান্য একটু হিল আছে, তো আর হাঁটতেই পারছে না। এটা মানে প্রচুর দূরে, 2.8 কিলোমিটার গেছি, 2.8 কিলোমিটার। ব্রিজটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ছিল, তারপর এখন আবার 2.8 কিলোমিটার। তো ওরা ক্যাসেলটাতেও ট্রেক করে উঠেছি, ক্যাসেলে উঠেছি ট্রেক করে। আগের হাঁটা তো ছিল, আগে আরও 5 কিলোমিটার হাঁটা ছিল। তো আজকে এতটাই হাঁটা হয়ে গেছে, ওর পায়ে বিশাল যন্ত্রণা করছে, এখন জুতো হাতে নিয়ে হাঁটছে। আর আমাদের বররা তো আমাদের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আমার বর 1 কিলোমিটার দূরে, শ্রেয়াদির বর 2 কিলোমিটার দূরে আমাদের থেকে। জার্মানিতে আসার পরে এই প্রথম আমি এত ভালো একটা উইকেন্ড কাটালাম। আর এখানে বুবলাকে দেখুন, ও সারাদিনে সেরকম কিছুই খায়নি, তাই ম্যাকডোনাল্ডস থেকে ওকে একটা বার্গার কিনে দিয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার আর লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।